আজকে আমরা জানবো ২০২২ সালে মুক্তি পাওয়া ব্রহ্মাস্ত্র পার্ট 1 শিবা সম্পর্কে। এই সিনেমাটা শুরু করার আগে এই মুভি সম্পর্কে তোমাদের কিছু কথা বলে নিচ্ছি যেন মুভিটা বুঝতে তোমাদের সুবিধা হয়। তো সিনেমায় আমরা জানতে পারি বহু যুগ আগে একদল মুনি ঋষিরা অনেক তপস্যার করে কিছু শক্তিশালী অস্ত্র পেয়েছিল, যার মধ্যে ছিল বানর অস্ত্র, আগুন অস্ত্র, জল অস্ত্র, নান্দি অস্ত্র সহ আরো অনেক অস্ত্র। এই অস্ত্রগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী একটা অস্ত্র ছিল যার নাম ছিল ব্রহ্মাস্ত্র। আর এসব অস্ত্রগুলো যাদের কাছে থাকতো তারা কিছু সুপার পাওয়ারও পেয়ে যেত। এক একটা অস্ত্রের জন্য এক একজন করে গার্ডিয়ান ছিল। কেউ একজন এই ব্রহ্মাস্ত্র দিয়ে খারাপ কাজ করা শুরু করে, তাই এই ব্রহ্মাস্ত্রকে ৩টো টুকরো করে ভাগ করে দেওয়া হয়। তখন থেকে এই ব্রহ্মাস্ত্রর পেছনে কিছু লোক লেগে যায়। তো এইটা নিয়ে এই সিনেমাটা এগিয়ে যাবে। চলো এবার মূল সিনেমাটা শুরু করি। তো সিনেমার শুরুতে আমরা শিবার চরিত্রে রণবীর কাপুরকে দেখতে পাই। শিবা পেশায় ছিল একজন ডিজে। সে আর ৫টা মানুষের মতোই একজন মানুষ। সে এই অস্ত্রর দুনিয়ার সাথে জড়িত আছে, কিন্তু এই ব্যাপারে সে কিছুই জানে না। এরপরে ঈশার চরিত্রে আলিয়া ভাটকে দেখতে পায়। শিবা এবং ঈশা দুজনে পরিচিত হয় এবং একে অপরকে পছন্দ করে ফেলে। অন্যদিকে আমরা দেখতে পাই মোহনের চরিত্রে শাহরুখ খানকে। সে এই অস্ত্রগুলোর একজন গার্ডিয়ান। তার কাছে ব্রহ্মাস্ত্রের সেই একটা টুকরো আছে। মোহন পেশায় ছিল একজন বিজ্ঞানী। সে এই ব্রহ্মাস্ত্রের টুকরোটা পরীক্ষা করতেছে। এরপর শিবা ঈশাকে নিয়ে তার বাড়িতে চলে আসে এবং এখানে তারা অনেক গল্প করতেছে বা একে অপরের সাথে পরিচিত হচ্ছে। মানে পরিচিত তো আগেই ছিল, তার মধ্যে এখন একটু অন্যরকম পরিচিত হচ্ছে। তো এরপর শিবা তাকে একটা শঙ্খ দেখায়। সে বলে এই শঙ্খটা তার মা তার জন্য রেখে গিয়েছে। তো এই পয়েন্টটা তোমরা একটু মনে রেখো যে শিবার মা তার জন্য একটা শঙ্খ রেখে গেছে। এটা কিন্তু কোনো সাধারণ শঙ্খ নয়। এর সম্পর্কে তোমরা সিনেমার শেষে গিয়ে জানতে পারবে। অন্যদিকে আমরা দেখতে পাই মোহন সেই টুকরোটা ভালো করে গবেষণা করতেছে। তখনই এখানে দুজন লোক চলে আসে। একজনের নাম হচ্ছে জোর, আরেকজনের নাম হচ্ছে রাফতার। মূলত তারাই এই মুভির ভিলেন। জোর এবং রাফতার মোহনের কাছ থেকে সে ব্রহ্মাস্ত্রর টুকরোটা নিতে চায়। মোহন তখন সে ব্রহ্মাস্ত্রের টুকরোটা একটা বক্সে রেখে তাতে তার রক্ত লাগিয়ে ছুঁড়ে ফেলে দেয়। আসলে এই ব্রহ্মাস্ত্রের টুকরোটা যে কোনো রূপেই রাখা যায়, একমাত্র তার মালিকের রক্তই সেটা তার আসল রূপে ফিরে আসবে। মোহনকে তখন ধাক্কা দিয়ে জোর এবং রাফতার সেই ব্রহ্মাস্ত্রের টুকরোটা খুঁজতে থাকে, কিন্তু তারা সেটা খুঁজে পায় না। জোর এবং রাফতার যখন ব্রহ্মাস্ত্রের টুকরোটা খুঁজছিল, এই ফাঁকে মোহন তার বানর অস্ত্রটাও পরে নেয়। তারপরে এখানে আমরা অসাধারণ কিছু দৃশ্য দেখতে পাই, যেটা একদম অসাধারণ ছিল। জোর এবং রাফতার মোহনকে ধরার জন্য তাকে তাড়া করতে থাকে এবং এখানে অস্থির লেভেলের কিছু ফাইট দেখানো হয়, যেগুলো আমি এক্সপ্লেন করে তোমাদের বোঝাতে পারবো না। তারপর মোহন একটা লাফ দিয়ে ছাদ ভেঙে অনেক উপরে চলে আসে। এইটা দেখে জোর এবং রাফতার সেখান থেকে চলে যায়। জোর এবং রাফতার সেখান থেকে যাওয়ার পর মোহন সেখানে আবার ফিরে আসে এবং সেখানে পড়ে থাকা একটা দূরবীন হাতে তুলে নেয় এবং এটাতে তার নিজের রক্ত লাগায় এবং দেখা যায় এটাই সেই ব্রহ্মাস্ত্রের টুকরোটা। তখনই এখানে জোর এবং রাফতার চলে আসে। আসলে তারা যায়নি, তারা এখানে লুকিয়েছিল। এবার তাদের সাথে তাদের বস জুননও এখানে চলে আসে। আমরা দেখতে পাই জুননের কাছেও একটা অস্ত্র আছে। সে তার অস্ত্র দিয়ে মোহনকে আটকে ফেলে এবং তার কাছ থেকে ব্রহ্মাস্ত্রের টুকরোটা নিয়ে নেয়। পাশাপাশি সেই বানর অস্ত্রটাও তার কাছ থেকে কেড়ে নেয়। জুনন তখন মোহনের মাইন্ড কন্ট্রোল করে জানতে চায় সে ব্রহ্মাস্ত্রের বাকি টুকরোগুলো কার কাছে আছে। জুনন মোহনের মাইন্ড কন্ট্রোল করে জেনে নেয় ব্রহ্মাস্ত্রের বাকি একটা টুকরো তার বন্ধু আনিস শেট্টির কাছে আছে। এরপর বাকি একটা টুকরো কোথায় আছে সেটা জানার আগে মোহন তার নিজের কন্ট্রোলে ফিরে আসে এবং জুননরা যেন মোহনের মাইন্ড আর কন্ট্রোল করতে না পারে, তাই সে ছাদ থেকে লাফ দিয়ে করে নেয়। আর এদিকে আমরা দেখতে পাই শিবা যখন ঈশার সাথে কথা বলছিল তখন তার নানান রকম ভীষণ আসতে থাকে। আসলে শিবা সেই দৃশ্যটাই দেখতে পাচ্ছিল। জুননরা মোহনের উপর যে অত্যাচার করেছে এবং মোহন ছাদ থেকে লাফ দিয়ে যে আত্মহত্যা করলো, শিবা সেই দৃশ্যটাই দেখতে পাচ্ছিল। কিন্তু সে বুঝতে পারে না তার সাথে এমন কেন হচ্ছে, সে এসব কেন দেখতে পাচ্ছে। পরের দিন শিবা ঈশার সাথে দেখা করতে যায় এবং সেখানে গিয়ে সে একটা খবরের কাগজ হাতে তুলে নেয়। সেই কাগজে বিজ্ঞানী মোহনের মৃত্যুর খবর ছিল। এইটা দেখে শিবা অবাক হয়ে যায়, কারণ সে রাতে যে দৃশ্যগুলো দেখছিল এখানে সেটাই ঘটেছে। শিবা তখন ভেবেছিল এটা হয়তো তার দুঃস্বপ্ন, কিন্তু যখনই সে এই খবরের কাগজটা পড়ে এবং বিজ্ঞানী মোহনের মৃত্যুর খবরটা জেনে যায়, তখনই সে বুঝে যায় এটা তার দুঃস্বপ্ন ছিল না। শিবা তখন বুঝতে পারে কাল রাতে যে দৃশ্যগুলা দেখেছিল সে সবই সত্যি ছিল। শিবা তখন বুঝে যায় যে এরপরের শিকার হচ্ছে আনিস শেট্টি। শিবা তখন ঈশাকে সমস্ত কিছু খুলে বলে। এরপর শিবা এবং ঈশা দুজনে মিলে আনিস শেট্টিকে বাঁচানোর জন্য বেনারসে চলে যায়। এখানে আসার পর সে দেখতেই পারে জুননরাও এখানে এসে গেছে এবং জুননের এক সঙ্গী রাফতার মোহনের সে বানরস্ত্রটাও পরে নিয়েছে এবং সে আনিস শেট্টিকে খুঁজতেছে। ঈশা তখন বলে জুননরা আনিসের কাছে পৌঁছানোর আগে আমাদেরকে আনিসকে খুঁজে বের করতে হবে এবং তাকে সমস্ত কিছু খুলে বলতে হবে। এরপরে একটা সময় তারা আনিসের দেখা পেয়ে যায় এবং দেখা যায় জুননের একটা সঙ্গীও এখানে চলে
চলে এসেছে। শিবা তখন আনিসের সাথে কথা বলার জন্য ফাঁকা একটা জায়গায় নিয়ে আসে এবং দেখা যায় জুননের সঙ্গে রাফতারও এখানে চলে আসছে। তাই ঈশা প্ল্যান করে রাফতারের সাথে ফালতু বকবক করতে থাকে। ওদিকে শিবা আনিসের দিকে সবকিছু খুলে বলে। একটু পরে ঈশার চিৎকার শোনা যায়। রাফতার বুঝে গিয়েছে ঈশা তাকে ধোঁকা দিয়েছে, তাই সে ঈশাকে মারতে চায়। শিবা দৌড়ে এসে ঈশাকে রাফতারের হাত থেকে বাঁচায়। রাফতার শিবাকে দেখে একটা গুলি করে। ঠিক তখনই আনিস শেট্টি এসে শিবাকে বাঁচায়, তবে গুলিটা আনিসের গা ছুঁয়ে গেছে। তারপর জুনন এখানে চলে আসে। জুনন তার শক্তি দিয়ে আনিসের সাথে লড়াই করতে থাকে। আমরা দেখতে পাই আনিসের কাছেও একটা অস্ত্র আছে। এই অস্ত্রের নাম হচ্ছে নান্দি অস্ত্র। আনিস তখন তার অস্ত্রের সাহায্যে দেওয়ালে একটা ঘুষি মেরে হাত ভেঙে নিচে চলে আসে এবং নিচে আসার পর গাড়ি করে তারা সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে জুনন এবং তার সঙ্গীরা তাকে ফলো করতে থাকে। আমরা দেখতে পাই আনিসের কাছে যে অস্ত্র আছে সেই অস্ত্রের সাহায্যে তার ক্ষতস্থানটা ঠিক করে ফেলে। তারপর ঠিক হয় তারা ব্রহ্মাঞ্চলে যাবে, মানে এইখানে তাদের গুরুর কাছে এইসব অস্ত্রের মালিকেরা এই অস্ত্রগুলোর ব্যবহার শিখেছে। তো তারা সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিছু দূর যাওয়ার পর শিবা জানতে পারে জননরাও তাদের পিছু নিয়েছে। তাই আনিস শেট্টি তার কাছে থাকা ব্রহ্মাস্ত্রের শেষ টুকরো শিবার হাতে দিয়ে বলে, এটা যে করেই হোক আমাদের গুরুর কাছে পৌঁছে দাও, ততক্ষণে আমি ওদের আটকাচ্ছি। তারপরে শিবা ও ঈশা সেই ব্রহ্মাঞ্চলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। পরে এখানে আমরা অসাধারণ কিছু দৃশ্য দেখতে পাই, অসাধারণ কিছু ফাইট দেখতে পাই, যে দৃশ্যটা ছিল একদম অস্থির লেভেলের। আনিস তখন তার নান্দি অস্ত্রের সাহায্যে জুননদের গাড়িতে ধাক্কা দিতে থাকে এবং সেটা ধাক্কাতে ধাক্কাতে একটা খাদে ফেলে দিতে থাকে। কিন্তু জুননের সঙ্গী রাফতার আনিসকে বেশ কয়েকটা গুলি করে ফেলে। অন্যদিকে আমরা দেখতে পাই শিবাদের গাড়ি ফলো করতেছে রাফতার। রাফতার মোহনের সেই বানর অস্ত্রটাও পরে নিয়েছিল, যে কারণে সে বিশাল জোরে জোরে লাফ দিয়ে শিবাদের গাড়ি ফলো করতে থাকে। একটা সময় রাফতার শিবাদের গাড়িকে ধরে ফেলে এবং এখানে অস্থির লেভেলের কিছু ফাইট দেখানো হয়, যেগুলো আমি এক্সপ্লেন করে তোমাদের বোঝাতে পারবো না। শিবা গাড়ির কন্ট্রোলটা হারিয়ে ফেলে এবং সেই গাড়িটা একটা খাদে পড়ে যায় এবং সেই গাড়ির সাথে রাফতারও খাদে পড়ে যায়। তারপরে আমরা দেখতে পাই তারা ব্রহ্মাঞ্চলে পৌঁছে গেছে, কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় রাফতারও সেখানে চলে এসেছে। আমরা বুঝতে পারি রাফতার সেই খাদে পড়ে মারা যায়নি, কারণ তার কাছে মোহনের সেই বানর অস্ত্রটাও করেছিল, যে কারণে সেই খাদ থেকে উঠে আসতে পেরেছে। তারপর রাফতারের সাথে শিবার এখানে একটা অস্থির লেভেলের ফাইট দেখানো হয়। শিবা অজান্তেই তার পাওয়ারের সাহায্যে এক বিশাল বড় আগুনের ফোর্স তৈরি করে এবং সেই ফোর্সে রাফতারকে জ্বালিয়ে দেয়। তারপর শিবা অজ্ঞান হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই ব্রাহ্মণচলের সেই গুরু দূর থেকে দাঁড়িয়ে এইসব দৃশ্যগুলো দেখছিল। গুরু তখন শিবাকে তার আশ্রমের ভিতরে নিয়ে আসে। শিবা তখন তার ছোটবেলার দৃশ্যগুলো দেখতে পাচ্ছিল। আমরা তখন দেখতে পাই শিবাদের ঘরে আগুন লেগে গেছে এবং সেই আগুনে পুড়ে শিবার মা মারা গিয়েছে, কিন্তু শিবার এই আগুনে কিছুই হয় না। অন্যদিকে আমরা দেখতে পাই জুননকে একটা মূর্তির সামনে। আসলে এই মূর্তিটা হচ্ছে দেবের। দেবও এই ব্রাহ্মণচলের একজন সদস্য ছিল, কিন্তু কিছু একটা কারণে সে খারাপ মানুষ হয়ে যায়। তারপর তাকে এই ব্রহ্মাঞ্চল থেকে বাদ দেওয়া হয় এবং মূর্তিতে তাকে বন্দি করে রাখা হয়। জুনন আসলে সে ব্রহ্মাঞ্চলের 3টি টুকরো জোর করে দেবকে মুক্তি করতে চায়। তাই দেবের কাছে সে আরো পাওয়ার চায়, যেন সে ব্রহ্মা অঞ্চলের সদস্যদের সাথে মোকাবেলা করতে পারে। আমরা দেখতে পাই জুনন আনিসের কাছে থাকা সে নন্দী অস্ত্রটাও ছিনিয়ে নিয়েছে। তার মানে আমরা বুঝতে পারি আনিসকে তারা মেরে ফেলেছে। অন্যদিকে আমরা দেখতে পাই শিবার জ্ঞান ফিরে এসেছে। সে বাইরে এসে দেখে ব্রহ্ম অঞ্চলের সব বয়স্করা এসে জড়ো হয়েছে। গুরু তখন সবাইকে উদ্দেশ্য করে বলে, আমাদের দুজন গুরুত্বপূর্ণ সঙ্গী মোহন এবং আনিস শেট্টিকে তারা মেরে ফেলেছে এবং তাদের কাছ থেকে সেই অস্ত্রগুলোও ছিনিয়ে নেওয়া হয়েছে। গুরুর কাছ থেকে এসব কথা শোনার পর তারা ভীষণ টেনশনে পড়ে যায়। এরপর ব্রহ্ম অঞ্চলে আসা নতুন কিছু সদস্যের পরিচয় করিয়ে দেওয়া হয়। ওদের প্রত্যেকের কাছে কিছু না কিছু পাওয়ার আছে, তাই সেই পাওয়ার ঠিকঠাক ব্যবহার জানতে তারা এখানে এসেছে। তারপর শিবা গুরুর কাছে যায়। গুরু তখন তাদেরকে জানায় পৃথিবীতে ভয়ঙ্কর বিপদ নেমে এসেছে, আর সেই বিপদ হচ্ছে জুনন এবং তার সঙ্গীরা। এখন তাদের একত্রিত হয়ে সেই বিপদের মোকাবেলা করতে হবে, আর শিবাকেও এই ব্রহ্মাঞ্চলের সাথে যুক্ত হতে হবে। কিন্তু শিবা রাজি হয় না, কারণ তার কাছে আগুনের পাওয়ার থাকলেও সেই আগুনের পাওয়ার কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা সে জানে না। তাই শিবা এখান থেকে চলে যেতে চায়, কিন্তু গুরু শিবাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু শিবা বুঝতে চায় না। তাই শেষমেশ গুরু বলেই দেয়, তোমার মাও এই ব্রহ্মাঞ্চলের একজন সদস্য ছিল, যে কারণে তোমার কাছে এই পাওয়ারটা আছে। তখনই শিবা এখানে দাঁড়িয়ে পড়ে আর গুরুর কাছে তার মায়ের সম্পর্কে জানতে চায়। গুরু তখন বলে, তুমি যতক্ষণ না যোগ্য হয়ে উঠবে ততক্ষণ পর্যন্ত তোমার মায়ের সম্পর্কে কিছুই বলবো না।
তাই শিবা এখানে থাকার জন্য রাজি হয়ে যায়। এরপর ঠিক হয় ঈশা ফিরে যাবে এবং শিবার জিনিসপত্রগুলো এখানে নিয়ে আসবে। ঈশা ভ্রমণস্থলের দুজন সিনিয়র সদস্য নিয়ে শিবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারপর এখানে আমরা অসাধারণ কিছু দৃশ্য দেখতে পাই। এখানে নতুন সদস্যদের ট্রেনিং করা হচ্ছে, যে দৃশ্যগুলো ছিল একদম অস্থির লেভেলের। শিবা তাদের সাথে অনেক ট্রেনিং করতে থাকে। তারপরে একদিন শিবা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে ঈশা তার বাড়িতে গেছে তার জিনিসপত্র নেওয়ার জন্য। ঈশা শিবার মায়ের রেখে যাওয়া সেই শঙ্খটাও নিয়ে নেয়, কিন্তু তখন দেখা যায় এখানে জোর চলে এসেছে। জোর আসলে এসেছে ঈশার কাছ থেকে ব্রহ্মাঞ্চলে সেই ঠিকানা জানতে, কিন্তু দেখা যায় ঈশা এখানে একা আসেনি, তার সাথে ব্রহ্মাঞ্চলের দুজন সিনিয়র সদস্যও এখানে এসেছে। তারপর জোরের সাথে তাদের বিশাল একটা ফাইট লেগে যায় এবং এখানে অস্থির লেভেলের কিছু ফাইট দেখানো হয়, যেগুলো আমি এক্সপ্লেন করে তোমাদের বোঝাতে পারবো না। জোর নিজের পাওয়ার ব্যবহার করে তাদের কাছ থেকে নিজেকে মুক্ত করে নেয়। তারপর এখানে অস্থির লেভেলের একটা ফাইট দেখানো হয় এবং অনেকক্ষণ ধরে চলতে থাকে এই ফাইটটা। জোরের কাছে যেহেতু আনিসের সেই নন্দিওসরের পাওয়ারটা রয়েছে, তাই সেই পাওয়ার ব্যবহার করে তাদের সাথে লড়তে থাকে। এইসবের মাঝে ঈশা সেখান থেকে পড়ে যায়, আর এইটা দেখে শিবার ঘুম ভেঙে যায়। সে তখনই বাইরে এসে ঈশাকে ফোন করতে থাকে। শিবা ঈশার কাছে জানতে পারে সে স্বপ্নে যা দেখেছে তা সবই সত্যি, তবে এখানে ঈশার তেমন কোনো ক্ষতি হয়নি, সে হালকা একটু চোট পেয়েছে। তখনই গুরু দেখে শিবা অজান্তে সে তার আগুনের পাওয়ারকে কন্ট্রোল করছে। এরপরে গুরু শিবাকে বলে, তোমার পাওয়ার তখনই অ্যাক্টিভেট হয় যখন তুমি ভীষণ ভয় পাও বা রেগে যাও। ঈশাকে যেহেতু তুমি ভালোবাসো, তাই ঈশার কোনো বিপদ আসলে তোমার পাওয়ার অ্যাক্টিভেট হয়ে যায়। তখন শিবা গুরুকে জানায়, আমি যখন ছোট ছিলাম আমাদের ঘরে আগুন লেগে গিয়েছিল। আমার ধারণা আমার তৈরি করা আগুনেই আমার পুরে মা মারা গেছে। তারপর থেকে আমি আগুনকে ভীষণ ভয় পাই। গুরু তখন শিবাকে জানায়, আগুনকে ভয় নয়, ভালোবাসতে শিখো, তবেই তুমি এই আগুনকে ভালো কাজে ব্যবহার করতে পারবে। তারপর দেখা যায় শিবা এখানে আগুনকে কন্ট্রোল করার অনেক ট্রেনিং করতেছে, আর এখানে আসা নতুন কিছু সদস্যরাও তাকে এই ট্রেনিং এ সাহায্য করতেছে। তবে শিবা নিজে থেকে আগুন তৈরি করতে পারে না, কোথাও কোনো জ্বলা আগুনকে সে বাড়াতে পারে বা কমাতে পারে। এরপরে একদিন দেখা যায় গলায় অদ্ভুত ধরনের একটা ম্যাজিক্যাল লকেট পরা একটা লোক শিবাকে আক্রমণ করতে এগিয়ে আসে, আর তখনই তারা তাকে ধরে ফেলে এবং শিবা সেই পাথরের লকেটে সেই মালাটা নিজের কাছে রেখে দেয়। এটা দেখে গুরু তখন শিবাকে বলে, তুমি এখন তৈরি তোমার মায়ের ব্যাপারে জানার জন্য। এরপর গুরু বলতে শুরু করে, আজ থেকে ৩০ বছর আগে এই ব্রহ্ম অঞ্চলের সদস্য ছিল দেব, আর এই জুননরা হলো এই দেবেরই অনুগামী। দেব একাই অনেক অস্ত্রকে কন্ট্রোল করতে পেরেছিল, যে কারণে সে বিশাল শক্তিশালী হয়েছিল, যার পাশাপাশি সে ভীষণ লোভীও হয়েছিল। তাই সে অনেক অস্ত্রের প্রহরীকে মেরে ফেলে ব্রহ্মাস্ত্রকে নিজের কন্ট্রোলে আনার চেষ্টা করে। তবে এইখানে বাধা হয়ে দাঁড়ায় তার স্ত্রী অমৃতা। তাই একটা দ্বীপে দেবের সাথে অমৃতার বিশাল একটা যুদ্ধ লেগে যায় এবং একটা সময় সেখানে সবকিছু ধ্বংস হয়ে যায়। সবাই মনে করে দেব এবং অমৃতা দুজনেই মারা গেছে, কিন্তু আসলে তা হয়নি। অমৃতা দেবকে একটা পাথরের মূর্তিতে বন্দি করে রেখেছিল এবং সে এখান থেকে দূরে চলে গিয়েছিল। তারপরে অমৃতার একটা ছেলে সন্তান হয়। অমৃতা এবং দেব যেহেতু স্বামী স্ত্রী ছিল, তাই অমৃতা এবং দেব হচ্ছে শিবার বাবা মা, অর্থাৎ দেব হচ্ছে শিবার বাবা আর অমৃতা হচ্ছে শিবার মা। তাই শিবা তার বাবার মতো আগুনকে কন্ট্রোল করার পাওয়ার পেয়েছে। গুরু আরো বলে, দেব যেন এই ব্রহ্মাস্ত্রটাকে না পায়, তাই অমৃতা এই ব্রহ্মাস্ত্রটাকে ৩টি টুকরে ভাগ করে দিয়েছিল, যার মধ্যে একটা টুকরো ছিল মোহনের কাছে, আরেকটা টুকরো ছিল আনিসের কাছে। মোহনের কাছে যে টুকরোটা ছিল সেটা জুননরা নিয়ে গেছে, আর আনিসের কাছে যে টুকরোটা ছিল সেটা আমাদের কাছে, কিন্তু তৃতীয় টুকরোটা এখনো মিসিং আছে। ওরা যখন এইসব নিয়ে কথা বলছিল, ঠিক তখনই দেখে জুনন সে ম্যাজিক্যাল লকেট পরিয়ে এখানকার কিছু মানুষের মাইন্ড কন্ট্রোল করে নিজের একটা সেনাবাহিনী তৈরি করে নিয়েছে। তখনই শিবার কাছে থাকা সে ম্যাজিক্যাল লকেটটা তার গলায় পরে নেয়, আর সাথে সাথেই সে দেবের সাথে কানেক্ট হয়ে যায়। দেব যেহেতু জুননকে পাওয়ার দিয়েছে, তাই জুননও খুব সহজে বুঝে যায় শিবা কোথায় আছে। তাই জুনন তার সেনাবাহিনীকে ওদের মারার অর্ডার দিয়ে দেয়। ঠিক তখনই দেখা যায় গুরু তার অস্ত্রের সাহায্যে বিশাল বড় একটা গাছ কেটে এবং তাতে আগুন লাগিয়ে সেখানে ফেলে দেয়। তারপরে তারা এখান থেকে পালিয়ে যায়। তারপরে শিবা ব্রহ্মাঞ্চলে ফিরে এসে দেখে ঈশা ফিরে এসেছে। ঈশা শিবার মায়ের রেখে যাওয়া সেই শঙ্খটাও নিয়ে এসেছে। তখন গুরুর কথা মতো শিবা এতে তার নিজের রক্ত লাগায় এবং দেখা যায় এটাই সেই ব্রহ্মাস্ত্রের শেষ টুকরো। শিবার মায়ের সাথে তার রক্তের মিল আছে বলে শিবা এই অস্ত্রটাকে আসল রূপে ফিরিয়ে আনতে পেরেছে। এরপর শিবা সহ সবাই বুঝে যায় এইসবের পিছনে আসলে দেব রয়েছে। দেব আসলে মুক্তি হওয়ার জন্য জুননদের দিয়ে এসব করাচ্ছে। জুননরা যেহেতু ব্রহ্মাঞ্চলের ঠিকানা জেনে গেছে, তাই একে একে এখানকার সদস্যরা চলে যেতে থাকে। মাত্র কয়েকজন সদস্য এখানে শুধু থেকে যায়।
এরপরে জোলনরা এখানে আক্রমণ করতে আসে এবং সবাইকে বন্দি করে ফেলে এবং শিবার কাছ থেকে সেই ব্রহ্মাস্ত্রের টুকরোটা চায়। কিন্তু তখনই শিবা তার আগুনের পাওয়ার ব্যবহার করে সবার সাথে লড়তে থাকে। এরপর অস্থির লেভেলের কিছু ফাইট এখানে দেখানো হয়। শিবা তার পাওয়ার ব্যবহার করে সবার সাথে লড়তে থাকে এবং বেশ কিছুক্ষণ ধরে এই লড়াইটা চলতে থাকে। একটা সময় শিবা বিশাল বড় আগুনের মূর্তির রূপ ধারণ করে। ঠিক তখনই জুনন তার জল অস্ত্রের সাহায্যে সেখানে বৃষ্টি নামিয়ে আনে এবং সেই আগুনকে নিভিয়ে দেয়। তারপরে আমরা অসাধারণ কিছু দৃশ্য দেখি, যে দৃশ্যটা একদম অস্থির লেভেলের ছিল। শিবা তার পাওয়ার ব্যবহার করে সবাইকে মারতে থাকে, যে দৃশ্যটা দেখার মতো ছিল। আর এই ফাইট গুলো এক্সপ্লেন করে বোঝানো সম্ভব নয়, অনেকক্ষণ ধরে এই ফাইটটা চলতে থাকে। কিন্তু শেষমেশ জুনন এই ব্রহ্মাস্ত্রের 3টো টুকরো জড়ো করে ফেলে, যে কারণে ব্রহ্মাস্ত্রটা অ্যাক্টিভেট হয়ে যায়। তারপরে পৃথিবী আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যায়, মাটি ফিটে চৌচির হয়ে যায়, আকাশে নানান রকমের খেলা দেখা যায়। এরপর শিবা তার পাওয়ারের সাহায্যে ব্রহ্মাস্ত্রের পাওয়ারটাকে আস্তে আস্তে কন্ট্রোল করতে থাকে এবং শেষমেশ সেটাকে একদম শান্ত করে ফেলে। এবং এখন শিবাকে তার পাওয়ারের জন্য বাইরে থেকে আগুনের দরকার হয় না, সে নিজের ভেতর থেকে আগুন তৈরি করতে পারে। আর এখানেই এই অসাধারণ সিনেমাটা শেষ হয়ে যায়। তবে পোস্ট ক্রেডিট সিনে আমাদের দেখানো হয় ব্রহ্মাস্ত্র অ্যাক্টিভেট হওয়ার কারণে দেব মুক্তি হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি দ্বিতীয় পার্ট আসতে চলেছে। এবং এরপরে দেব এবং শিবার লড়াই হবে। এবং পরের পার্ট দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, কমেন্ট করে দিও এবং একটি শেয়ার করে দিও। ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো সবাই, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে।